শাহিন শাহ আফ্রিদি যে কিনা দলেই থাকার কথা না, তিনি যখন হঠাৎ করে দলে আসলেন প্রথম 3 ওভারের মাঝখানে তিনি 3টে উইকেট নিতে পারলেন, এমনকি লাস্টে তিনি আরেকটা উইকেট নিতে পারলেন। যে ব্যক্তি 4টা উইকেট আপনাকে বোনাস এনে দিছে, এরপরে পাকিস্তান জয়লাভ করতে পারলো না। আপনি খেয়াল করে দেখেন, পাকিস্তান একটা ভ্রান্ত ধারণা ছিল আমরা যদি আগে ব্যাটিং করে কোনো রকমে 160-এর উপর রান করতে পারি, আমাদের যে ধরনের স্পিন অ্যাটাক আছে এমনকি পেস অ্যাটাক আছে, আমরা অবশ্যই সেটাকে ডিফেন্ড করতে পারবো। কিন্তু ইংল্যান্ড কালকে সেটাকে ভুল হিসেবে প্রমাণ করে দিচ্ছে। কারণ কি, হ্যারি ব্রুক একাই তিনি দেখাই দিচ্ছেন যে কিভাবে খেলাটিকে আপনি একা নিজের পকেটে নিয়ে আসতে পারবেন। 50 বলে সেঞ্চুরি, 51তম বলে তিনি আউট হয়ে ডাগ আউটে ফেরত চলে গেছেন। কিন্তু এর মাঝখানে তিনি খেলা শেষ করে দিয়ে গেছেন। কিন্তু পাকিস্তানকে সত্যি ডিজার্ভ করে এই খেলাটিকে জেতার জন্য? আপনি খেয়াল করে দেখেন, পাকিস্তান 3টা ওভার বল করেছে শাদাব খানকে দিয়ে, কিন্তু উসমান তারিককে নিয়ে আসছে কখন? 8তম ওভারে, 8তম ওভারে। কিন্তু এর মাঝখানে কিন্তু অলরেডি কিন্তু তাদের 3টে উইকেট পড়ে গেছে। কিন্তু 8তম ওভারে আইসেই কিন্তু তিনি প্রথম বলে একটা উইকেট নিলেন। এরপরে তিনি টানা 3 ওভারের জন্য গায়েব। এর মাঝখানে 3 ওভারে 36টা রান কিন্তু ইংল্যান্ড রান করে ফেলছে। আবার যখন তাকে নিয়ে আসা হলো 12তম ওভারে, তিনি তখন আরেকটা উইকেট দিতে পারছেন। কিন্তু এর মাঝখানে খেলা অলমোস্ট ইংল্যান্ডের পকেটে ঢুকে গেছে। এই যে একটা আপনি চালে ভুল করলেন, আপনি খেয়াল করে দেখেন, যখন আপনাকে শাহিন শাহ আফ্রিদি 3টে উইকেট নিয়ে আসলো, 3টে উইকেট নিয়ে আসার পরে আপনি কেন আপনার তুরুপের তাসকে এতখানি হোল্ড করে রাখছেন? আপনি আপনার মেজর টুর্নামেন্টে মেজর একজন বলারকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে আপনি হোল্ড করে রাখছেন কোন আশায়, সেটা আমি বুঝতে পারতেছি না। সালমান আগা তিনি ক্যাপ্টেন নাকি অন্য কিছু আমি বুঝতে পারতেছি না। যখন আপনার বলার 4-6 দ্বারা আক্রান্ত হচ্ছে, কিন্তু আপনি এভাবে দাঁড়ায় আছেন, অপর প্রান্তে আপনি বলারের কাছে আসতেছেন না, আপনি বলারের সাথে কোনো কমিউনিকেশন করতে পারতেছেন না। বাবর আজম, কিং বাবর আজম, যে কিনা এত বড় ম্যাচে 24 বলে 25 রান করতে পারছে, ফাকার জামান, আমি বুঝতে পারতেছি না তিনি কেন 4 নম্বরে নামতে আসছেন। এমনকি সালমান আগা, তিনি যে টি-20 ব্যাটসম্যান না, সেটাকে আপনাদেরকে আরো বুঝাইতে হবে। আপনি খেয়াল করে দেখেন, আপনি যতগুলো টি-20 ম্যাচ তুলে ধরবেন, এর মাঝখানে 1, 2, 3 পজিশনে যারা ব্যাটিং করে, এদের মাঝখানে কিন্তু 70 থেকে 75% বল তারা ফেস করে থাকে। তাইলে কেন আপনি ফাকার জামানের মতো বড় প্লেয়ারকে 4 নম্বরে খেলতেছেন? এখন গতকালকে কিন্তু তারা মোটামুটি ভালো স্টার্ট করতে পারছিল, শুধুমাত্র ফারহানের কারণে। ফারহান কিন্তু দুর্দান্ত খেলতে পারছেন, কিন্তু তার ইনিংসটা স্লো বলা চলে। কারণটা কি, পাকিস্তান ধরে নিয়েছিল যেহেতু শ্রীলঙ্কার মাটিতে এর আগের ম্যাচে শ্রীলঙ্কা 140 রান নিতে যে 90 রানে অল আউট হয়ে গেছে, এখন তারা মনে করতেছিল যে 160 রান এটা তাদের জন্য অনেক বেশি রান। কিন্তু হ্যারি ব্রুক একাই তিনি দেখাই দিচ্ছেন যে ভাই, কাউন্টার অ্যাটাক কাকে বলে। অপপ্রান্ত থেকে উইকেট পড়ে যেতেছে, কোনো সমস্যাই না। আপনি খেয়াল করে দেখেন, ফিলসন প্রথম বলে আউট, জস বাটলার দ্বিতীয় ওভার আউট। এমনকি আপনি খেয়াল করে দেখেন, জ্যাকব ব্যাথরের যদি ওই ক্যাচ সময় যদি ক্যাচটা তারা নিতে পারতো, তাইলে কিন্তু 7-8টা বল যে পরবর্তীতে জ্যাকব ব্যাথেল আর হ্যারি ব্রুক যে একসাথে খেলতে পারছে, এর মাঝখানে কিন্তু হ্যারি ব্রুক আরেকটু সেটেল হয়ে গেছেন। আপনি কোনো সময় কিন্তু বড় ম্যাচে কোনো ক্যাচ ছাড়তে পারবেন না। এখন টুকটাক অনেক সমস্যা রয়ে গেছে ভাই, এই দলের অনেকগুলো সমস্যা রয়ে গেছে। আপনি চিন্তা করতেছেন আপনি অলরাউন্ডার দিয়ে খেলা জিতে যাবেন, নওয়াজকে নিলেন, আপনি শাদাব খানকে নিলেন, শাদাব খানকে দিয়ে আপনি টানা 3টে ওভার করাইছেন, মোহাম্মদ নওয়াজ প্রথম 2 ওভারে 25 রান দিতে পারছেন, এমনকি সালমান আগা। আমি কিন্তু বারবার বলে আসছিলাম যে সালমান আগা কিন্তু কখনোই ওপেনিং ব্যাটসম্যান না। আপনি খেয়াল করে দেখেন, এশিয়া কাপ থেকে যে শুরু হয়েছে দাগ দাগ দাগ, এরপর তিনি কয়েকটা রান করতে পারছেন। গতকালকে দেখেন, তিনি জফর আর্চারকে একটা সুন্দর 4 মারছিলেন প্রথম ওভারে লাস্ট বলে, এরপরের ওভারে তিনি স্ট্রাইকে হয়তো বা পান নাই, কিন্তু জফর আর্চার যখন এরপরে ওভারে আসলেন, এমন একটা বল দিলেন, আপনি কি করলেন, লেগ সাইডে খেলতে গেলেন, কষা একটা ছক্কা মারতে গেলেন, আপনি একটা ইজি ক্যাচ হয়ে বসলেন। সুতরাং আপনি বুঝতে পারতেছেন, আপনি বলই বুঝতে পারতেছেন না যে কোন বলারকে আপনাকে সমীহ করতে হবে। শুরুর দিকে কিন্তু জফর আর্চার দুর্দান্ত বোলিং করছে ভাই, দুর্দান্ত। এমনকি লিয়াম ডসন কালকে যে ধরনের লাইন এবং লেগ দেখা যাচ্ছে পাওয়ার প্লের মাঝখানে, তিনি কিন্তু সচরাচর এই ধরনের বোলিং করেন না। কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু গতকালকে ফেসে গেছিল, শুধুমাত্র হ্যারি ব্রুকের কারণে কিন্তু খেলা জিততে পারছে। কিন্তু তাকে টুকটাক সঙ্গ দিচ্ছে কে? স্যাম কার্ন একটু সঙ্গ দিয়ে গেছে, নিচের দিকে 7 নম্বর ব্যাটসম্যান উইল জ্যাক্স। এমনকি আপনি যদি খেয়াল করে থাকেন, আপনি যদি পাশাপাশি 2টা ইনিংসকে রাখেন, তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন যে বিস্তর তফাৎ। কি কারণে বলতেছি, আপনি ইংল্যান্ডের ইনিংসটা দেখেন, তাদের ইনিংসটা দেখেন, অনেকগুলো পার্থক্য কিন্তু খুঁজে পাবেন। আপনি 1 থেকে 6 ওভার পর্যন্ত পাকিস্তান যে রেটে ব্যাটিং করছে, ঠিক আছে, এটা মেনে নিলাম, কিন্তু 6 থেকে 10 নম্বর এই সময় যে তারা যেভাবে ব্যাটিং করছে, ইকোনমি 6, এমনকি 7 থেকে 14, এর মাঝখানে তারা যেভাবে ব্যাটিং করছে, কোনো ধরনের কাউন্টার পাঁচে নেই। কারণটা কি, বাবর আজম তখন ব্যাট করতেছিল, যখন 1 উইকেট বাবর আজম পড়ে গেল, তখন লাস্টের দিকে এসে ফাকার জামান একটু ব্যাট করতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, অসংখ্য ভুল আপনি ধরতে পারবেন। বর্তমান পাকিস্তান টিম এটা কোনো টিমই না। কেন আমি বলতেছি, আপনি খেয়াল করে দেখেন, ইউএস এর সাথে তারা ম্যাচ জয়লাভ করছে, নেদারল্যান্ডের সাথে তারা অলমোস্ট ম্যাচটা হেরে গেছিল, কোনো কারণে ফাইভ মাস্টার লাস্টের দিকে একটু ঝড় ইনিংস খেলে ম্যাচটাকে জিতাই দিচ্ছেন। এমনকি নামিবিয়ার সাথে তারা ম্যাচ জিতছে, 2টা টেস্ট প্লেইং ন্যাশনের সাথে ম্যাচ খেলছে, 2টাই তারা হারছে, একটা ইন্ডিয়ার সাথে, একটা ইংল্যান্ডের সাথে। কপাল ভালো যে নিউজিল্যান্ডের সাথে ওই দিন তারা ম্যাচটা খেলতে পারে নাই, 1 পয়েন্ট তারা পাইছে। এখনো কথা আছে, কথাটা হচ্ছে এরকম, পাকিস্তান কি সেমিফাইনাল এখনো খেলতে পারবে? জি ভাই, এখনো খেলার সম্ভাবনা আছে। তাহলে সম্ভাবনাটা কিরকম? সম্ভাবনাটা এরকম, ইংল্যান্ডকে নিউজিল্যান্ডকে হারাইতে হবে, শ্রীলঙ্কা আজকে অবশ্যই নিউজিল্যান্ডকে হারাইতে হবে,
এমনকি পাকিস্তান শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে হারাতে হবে। বুঝতে পারতেছেন বিষয়টা? তাহলে কি দাঁড়াইতেছে বিষয়টা? ইংল্যান্ডের পয়েন্ট হবে 6, পাকিস্তানের পয়েন্ট হবে 3, নিউজিল্যান্ডের পয়েন্ট হবে 1, এমনকি শ্রীলঙ্কার পয়েন্ট হবে 2। তখনই কেবলমাত্র এই গ্রুপে আবার রান রেটের কোনো ইস্যু নাই। কারণটা কি? এখানে খেয়াল করে দেখবেন একটা দল 6 পয়েন্ট, এমনকি পাকিস্তান 3 পয়েন্টে দ্বিতীয় রাউন্ডে যাইতে পারে, মানে কি সেমিফাইনাল খেলতে পারে। তবে এই দল কি যোগ্যতা বিদায় কিনা আপনি খেয়াল করে দেখেন। আবরার আহমেদ আপনার দলের মেন প্রিমিয়াম বলার, লেগ ব্রেক বলার, আপনি ওনাকে বেঞ্চে বসে রাখতেছেন শ্রীলঙ্কান কন্ডিশনে, কারণ কি বাকিরা একটু হালকা ব্যাট করতে পারে। এটা কোনো যুক্তি হইতে পারে? আপনি খেয়াল করে দেখেন, মোহাম্মদ নওয়াজ প্রথম বলে এলবিডব্লিউ আউট হয়ে গেছেন, প্রথম 2 ওভারে তিনি 25 রান দিয়েছেন। হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন যে 18-19তম ওভারে তিনি একটু ভালো বল করছেন, যে কারণে খেলার মাঝখানে একটু রোমাঞ্চ চলে আসছে। ভাই ওই সময় তো খেলা শেষ হয়ে গেছে, 18 বলে 10 রানের প্রয়োজন, ওই সময় আপনি আর কি খেলা দেখাবেন? এখন এরকম একটা অবস্থায় যদি পাকিস্তান যে বলে না আমরা ভালো খেলেছিলাম, আমরা চেষ্টা করেছিলাম, আপনি কোথায় চেষ্টা করছেন ভাই? আপনারা যখন 17তম ওভারে ছিলেন, 17তম ওভারে সম্ভবত 146 থেকে 148 রান ছিল, কিন্তু আপনারা কোথায় যে ফিনিশ করছেন? 164 রানে। লাস্টের দিকে আপনারা রান করতে পারেন না। আপনারা বুঝতেই পারেন নাই যে এই পিচে আরো 25 থেকে 30টা রান করা সম্ভব ছিল, কিন্তু আপনারা ওই ধরনের ইন্টেন্টই দেখান নাই। যখন ইন্টেন্ট দেখানোর প্রয়োজন ছিল, প্রথম 6 বার আপনারা ভালো খেলছেন, এরপরে যখন বাবর আজম এসে প্রথম 6 বলে আমার মনে আছে 10 রান তিনি করতে পারছেন, ব্যাক টু ব্যাক 2টা 4 মারছিলেন, এরপরে তিনি কেন যে স্লো হয়ে গেলেন সে প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো খুঁজে বেড়াচ্ছি। ভাই এটা কোনো ক্রিকেট খেলা হইতে পারে না। আপনি যখন একবার মাঠে দাঁড়ায় যাবেন, হ্যারি ব্রুকের মতো আপনাকে 4-6 বন্ডা বসা দিতে হবে। কে বল করতেছে, অপপ্রান্তে কোন উইকেট পড়ে যাচ্ছে সেটা দেখার বিষয় না। আমি আছি তো, আমি একাই খেলবো। কিন্তু পাকিস্তান সেটা করতে পারেনি। এখন আপনি যে 2 দিন আগে ইন্ডিয়াকে নিয়ে হাসাহাসি করতেছিলেন, পাকিস্তান গণমাধ্যমে যে ধরনের হাসাহাসি আমরা দেখতেছিলাম যে ইন্ডিয়া কেবলমাত্র সে যদি হারতে পারে তাহলে আমরা যাবো, সে যদি হারতে পারে তাহলে তারা যাবে, কিন্তু আজকে কিন্তু পাকিস্তান অবস্থা ওই রকমই হয়ে গেছে। তাহলে একটা কথা কি প্রমাণিত হয়? আপনি অন্যের দুঃখ দেখে আপনি কখনোই হাসাহাসি করতে পারবেন না। আজকে দেখেন পাকিস্তানের অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে। এখন পাকিস্তানের কিছুই করার নেই ভাই। পাকিস্তান বর্তমানে এইবারের টিম নিয়ে যেভাবে খেলতেছে, বিশেষ করে ক্যাপ্টেন যে ধরনের ফর্মহীন আছেন, এমনকি ফাকর জামান, বাবর আজম তাদেরকে যে পজিশনে খেলানো হচ্ছে, এমনকি তারা নিজেরা যেভাবে আউটপুট বের করে আনতেছেন সেটা কোনোভাবেই কাম্য না। আপনি খেয়াল করে দেখেন সাইম আয়ুবকে আমি কতবার বলেছি আমার ভিডিওতে, তিনি ওপেনিং করার মতো ব্যাটসম্যান না। তিনি অলরাউন্ডার হয়ে গেছেন, তিনি 6 থেকে 7 নম্বরে ব্যাটিং করবেন যতটুকু পারে, কারণ কি তিনি শুধুমাত্র তার বোলিংটা দিয়ে এখন দলে টিকে আছেন, কিন্তু তিনি এখনো ওপেনিংই করতেছেন, এমনকি দলকে করে খাচ্ছেন। গতকালকে ইংল্যান্ডের জয়ের পিছনে অন্যতম কারণ হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন, যেখানে একটা রান হয় সেখানে কিন্তু প্রত্যেকটা বার 2টা রান হয়েছে। আপনি যদি 20টা ডাবল রান খান একটা ম্যাচের মাঝখানে, তাহলে আপনি কিভাবে ম্যাচ জয়লাভ করতে পারবেন? এখানে কিন্তু ইংল্যান্ড খুবই স্মার্টলি ব্যাটিং করছে। আপনি খেয়াল করে দেখেন, যখন ইংল্যান্ড বুঝতে পারছে যে না আমরা জয়ের খুব দ্বার প্রান্তে আসি, ধরেন প্রায় 80 রান নিয়ে ফেলছি, 80 রান নেওয়ার পরে মাত্র 80 রান বাকি, তখন কিন্তু তারা আর কিন্তু ওই ধরনের গ্লোরি শট খেলতে যায় নাই। বিশেষ করে হ্যারি ব্রুক কিন্তু তখন কিন্তু বুঝে শুনে অনেকগুলো 2 রান করছে ভাই, অনেকগুলা 3ও থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় যে আনুমানিক 20টার কাছাকাছি তার 2 করতে পারছে। এই যে একটা খেলা, এই কারণে কিন্তু ইংল্যান্ডে পাল্লা ভারী ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু বলাই চলে যে পাকিস্তান ছিটকে পড়ে গেছে, তবে এখনো একটু আশার আলো আছে। ওই যে তারা যদি তাকে হারাইতে পারে, এমনকি লাস্ট ম্যাচে আমরা যদি শ্রীলঙ্কাকে হারাইতে পারি, ঠিক তখনই কেবলমাত্র আমরা যাইতে পারবো। এখন ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।